আমাদের আলোচ্য বিষয়বস্তু হচ্ছে এখন স্বাস্থ্য সংক্রান্ত বিষয়গুলিকে নিয়ে আমরা কিঞ্চিত আলোচনা করব, যে স্বাস্থ্য সংক্রান্ত বিষয়গুলি যেগুলি বললাম মূলত কী কী সুযোগ সুবিধা বিষয়গুলি নিশ্চিত করবে। যে স্বাস্থ্য রক্ষার মধ্যে বেশ কিছু বিষয় এখানে কাজ করবে আমাদের। রাষ্ট্র শ্রমিকদের কী কী বিষয়গুলি মেনটেন করা দরকার, যে মেনটেন করা খুব বেশি দরকার স্বাস্থ্য রক্ষার জন্য। এগুলো হচ্ছে পর্যাপ্ত পরিষ্কার পরিচ্ছন্নতা থাকা দরকার, যেখানে রং করা দরকার, যেখানে বার্নিশ করা দরকার, নির্দিষ্ট সময়ের মধ্যে সপ্তাহ বেসিসে কোনগুলি করবে, পার্টিশন, ছাদ, সিঁড়ি, সুড়ঙ্গ পথ, কর্মস্থলে আসা যাওয়ার পথ, এগুলি নিয়মিত পরিষ্কার পরিচ্ছন্ন। কোনোগুলি সপ্তাহে করতে হবে, কোনোগুলি 3 বছর অন্তর অন্তর বার্নিশ টার্নিশ করতে হবে। এরকম বিধিবিধানগুলি কাজ করে। এরপর বায়ু চলাচল, তাপমাত্রার ক্ষেত্রে বায়ু চলাচলের পর্যাপ্ত সুযোগ সুবিধা থাকতে হবে, যাতে বায়ু চলাচলে কোনো বাধা না হয়। ধুলাবালু, ধোঁয়া, কৃত্রিম আর্দ্রতা মানে ভিতরে গরম হয়ে যায়, যেমন ডাইংয়ের ভিতরে যারা কাজ করে, এটা শেষেতে ভিজা পরিবেশ ওখানে কাজ করে, এটাকে মোটামুটি বলা যেতে পারে যে এটা কৃত্রিম আর্দ্রতা। এই বিষয়গুলি যেন যতটা সম্ভব ফ্রেশ রাখা যায়, মানে আর্দ্রতাপূর্ণ অবস্থা যেন না থাকে। তারপর অতিরিক্ত ভিজ যেন না থাকে। শ্রমিকরা যেন নির্দিষ্ট সংখ্যক মানুষ নির্দিষ্ট সংখ্যক জায়গায় দাঁড়িয়ে কাজ করতে পারে এবং যেন খোলামেলা থাকে। শ্রমিকদের স্বাস্থ্যের জন্য যেন হার্মফুল না হয়, এটাকে মাথায় রেখে করা হয়েছে এটা। তো পর্যাপ্ত আলোর ব্যবস্থা কম হলেও চলবে না, বেশি হলেও চলবে না, কারণ বেশি হলেও চোখের ক্ষতি, কম হলেও চোখের ক্ষতি। এরপর হচ্ছে পান করার পানি। বলা হচ্ছে যে পান করা পানির বিষয়টা সুস্পষ্টভাবে বলে দেওয়া থাকতে হবে। শ্রমিকদের অবস্থা হবে যে 250 জন বা ততোধিক যদি শ্রমিক থাকে তাহলে কী হচ্ছে, মানে একটা ঠান্ডা পানির ব্যবস্থা তাকে রাখতে হবে, যেটা 250 জন শ্রমিক। এরপর যথেষ্ট পরিমাণ ওয়াশরুম ব্যবস্থা যেগুলি থাকতে হবে, এগুলো যেন পৃথক ব্যবস্থা থাকতে হবে। সার্বক্ষণিক সচরাচর যে সুযোগ সুবিধা সেখানে থাকা দরকার, ওখানে সেই সুযোগ সুবিধাগুলি থাকতে হবে। এরপর হচ্ছে আবর্জনা ফেলার মতন ডাস্টবিনের মতন বক্স, ওই জাতীয় বিষয়গুলি নিশ্চিত করতে হবে, যাতে থুতু ফেলুক আর যাই ফেলুক ওগুলি যেন বিন হিসাবে ব্যবহার করার মতন অ্যাভেলেবেল স্পেস থাকে। এটা হলো স্বাস্থ্য রক্ষার পার্ট। একই সঙ্গে এখানে আমরা নিরাপত্তাটা পড়ব, যদিও আপনাদের যে বিষয়টা পড়তে বলেছিলাম ওখানে নিরাপত্তার বিষয়টা নাই। নিরাপত্তা বিষয়টা আমরা দেখে নেব, যা মূলত 61 থেকে শুরু হয়েছে। নিরাপত্তা মানে হচ্ছে ভবন যন্ত্রপাতির নিরাপত্তা নিশ্চিত করতে হবে, অগ্নিকাণ্ড সম্পর্কে নিরাপত্তা নিশ্চিত করতে হবে, যন্ত্রপাতি ঘিরে রাখতে হবে, চলমান যন্ত্রপাতির নিকট কাজ করার সময় সাবধানতা কাজ করতে হবে, স্বয়ংক্রিয় যন্ত্রপাতির সময় সাবধান থাকতে হবে, ক্রেনের ক্ষেত্রে যথানিয়মে যত্ন করতে হবে, 12 মাসে একবার পরীক্ষা নিরীক্ষা করতে হবে ক্রেন এই জাতীয় বিষয়গুলি। তারপর লিফটের বিষয়গুলিতে প্রতি 6 মাসে একবার লিফট চেক করাতে হবে। ঘূর্ণায়মান যন্ত্রপাতি এবং বিভিন্ন জায়গায় এরকম বিষয়াদি থাকবে, যেগুলির ক্ষেত্রে যথেষ্ট নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত না করতে পারলে প্রাণহানির মতন ঘটনা শ্রমিকদের ক্ষেত্রে ঘটতে পারে, যা আইএলও কর্তৃক বা ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশনের মধ্যে প্রশ্ন দাঁড় করাবে। তারা প্রশ্ন করবে যে এই বিষয়গুলিকে কেন দেওয়া হয়নি বা কীরকম কী। এরপর আমরা যে প্রশ্নটা পড়ব শ্রম আদালত সংক্রান্ত বিষয়। শ্রম আদালতের বিষয়গুলি আমরা জানি। শ্রম আদালত, শ্রম আপিল ট্রাইব্যুনালটা বেশ আলাদা করে আসছে। শ্রম আদালত, শ্রম আপিল ট্রাইব্যুনালের বিষয় প্রশ্ন, শ্রম আদালতের দায়িত্ব কর্তব্য এই বিষয়গুলিকে এসছে। আমরা শ্রম আদালত সম্পর্কে আমরা কী বলছি, শ্রমিকদের জন্য যে আদালতটা মূলত প্রতিষ্ঠিত হয় সেটাকে বলা হচ্ছে শ্রম আদালত। শ্রম আদালত সম্পর্কে যেখানে বলা হচ্ছে সরকার একটা গ্যাজেট করে শ্রম আদালত প্রতিষ্ঠা করবেন, এবং এক্ষেত্রে চেয়ারম্যান এবং নির্দিষ্ট সংখ্যক সদস্যদের নিয়ে গঠিত হবে শ্রম আদালত। তবে শ্রম আদালতের কখনো বিচারক হিসেবে যারা থাকবেন তাদেরকে জজ বলা যাবে না, তাদেরকে নর্মালি বলা হয় চেয়ারম্যান। তাকে চেয়ারম্যান, ভালো কথা, চেয়ারম্যান বলা হবে। এখন চেয়ারম্যানটা হওয়ার মতো কোয়ালিটিটা কী থাকবে, মানে কী পরিমাণ কোয়ালিটি থাকলে উনি এটা পারবেন, সেই সম্পর্কে আমরা বলা যেতে পারে যে জেলা জজ বা অতিরিক্ত জেলা জজের ক্ষমতা সম্পন্ন ব্যক্তিরাই এই জায়গায় শ্রম আদালতের বিচারক হতে পারবেন। তাহলে আমরা বুঝতে পারলাম জেলা জজ বা অতিরিক্ত জেলা জজের ক্ষমতা সম্পন্ন ব্যক্তিরা হবেন। এখানে আরও 2 পক্ষের প্রতিনিধি থাকবেন, সব কিছু মিলেই শ্রম আদালত কাজ করবে। শ্রমিক পক্ষ মালিক পক্ষের বক্তব্য শুনে সিদ্ধান্ত নেওয়ার জন্য 2 পক্ষের 2টা প্রতিনিধি থাকবে, যিনি চেয়ারম্যানের সাথে ডিসকাশন করবেন এই বিষয়টার সমাধান কীভাবে আমরা করতে পারি। এরপর যে বিষয়গুলি কাজ করে, যে শ্রম আদালতের তো কী ধরনের আদালতের, এটা দেওয়ানি আদালত। অবভিয়াসলি এটা দেওয়ানি আদালতের মতো কাজ করতে পারে। আবার অপরাধ সংক্রান্ত বিষয়ের মতন, ক্রিমিনালের মতন কিছু কাজ তারা করতে পারে। 2 ধরনের ক্ষমতা এখানে কাজ করতে পারে। এখন শ্রম আদালতে যে রায় দিবে এটা প্রকাশ্য আদালতে দিবে, এবং শ্রম আদালতের রায় বা সিদ্ধান্ত
মামলা দায়েরের তারিখ থেকে 60 দিনের মধ্যে সলভ করতে হবে। আর একটু স্লোলি বোঝান, আপনি অনেক তাড়াতাড়ি বোঝান। শ্রম আদালতের ফ্যাক্টরটা মূলত শ্রম আদালতের ক্ষেত্রে শ্রম আদালতে কী কী দায়িত্ব কর্তব্য থাকবে ফৌজদারি কার্যবিধিতে। এটা ফৌজদারি কার্যবিধির আমরা বুঝবো না, মানে যে ক্রিমিনাল অ্যাক্টিভিটিস ডিল করে যেভাবে কোর্ট যে বিষয়গুলিকে ডিল করে সেইভাবে ডিল করতে হবে। শ্রম আদালত আর আবার দেওয়ানি আদালত সংক্রান্ত বিভিন্ন সাক্ষী নেওয়া, তারপর কোনো বস্তুকে হাজির করানো, তারপর একতরফা সিদ্ধান্ত দেওয়া, এগুলিও শ্রম আদালতের মতো এই আদালতগুলি করতে পারবে এবং বিভিন্ন ধরনের দেওয়ানির সিদ্ধান্তগুলি নিতে পারবে। এবং কতদিনের মধ্যে এটা শেষ করবে শ্রম আদালত? বলা হচ্ছে মামলা দায়ের করার 60 দিন 60 ডেজের মধ্যে এটা সুরাহা করতে হবে। তবে যদি উপযুক্ত কারণ দেখানো যায় তাহলে আরও 90 দিন বর্ধিত হতে পারে। নর্মালি 60 দিনের মধ্যে সলভ করতে হয় এবং প্রয়োজনে এটা 60 দিন থেকে এটা বর্ধিত করে 90 দিন পর্যন্ত আরও 90 দিন বর্ধিত করা যায়। সব মিলে 150 দিন পর্যন্ত, মানে 5 মাস পর্যন্ত বর্ধিত হতে পারে। এই হচ্ছে শ্রম আদালতের ক্যারেক্টার।